সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এলিন ফুড প্রবাসী মুখে 284তম পর্বে। সাথে আছি আমি মুস্তফা ফিরোজ। আপনারা জানেন প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার, সম্ভাবনা, সুখ দুঃখ, হাসি কান্না এসব বিষয় নিয়ে প্রতি সপ্তাহে আমরা এই অনুষ্ঠানে আয়োজন করে থাকি। আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই প্রবাস থেকে আসা অতিথিদেরকে। আজকে 3জন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। আমি পরিচয় করে দিচ্ছি একে একে। আমার ডান প্রান্তে আছেন অ্যাডভোকেট দেওয়ান তালহা কিবরিয়া, তিনি যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী, এর আগেও একদিন এসেছিলেন। তার পাশে আছেন মামুন হোসেন, তিনি আমেরিকা প্রবাসী ব্যবসায়ী এবং একই সঙ্গে তিনি বাংলাদেশ, কাতার, আমেরিকা বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছেন। এই বিষয়ে তার সাথে আলোচনা করুন। আমাদের এই অনুষ্ঠানে এইবারই প্রথমে যোগ দিলেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমার বাম প্রান্তে আছেন হাজি বাশার সরকার, তিনি কাতার প্রবাসী একজন বিশিষ্ট ব্যবসায়ী, এর আগেও কয়েকবার তিনি এসেছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে আছেন প্রবাসে এবং দেশে, তাদের অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করব এবং আলোচনার ফাঁকে ফাঁকে প্রবাস থেকে পাঠানো আমাদের প্রতিনিধিদের নানা ধরনের প্রতিবেদন আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক, আমরা একটু শুরুতেই দেখে আসি কয়েকটি রিপোর্ট, তারপরে আমরা আলোচনা শুরু করব। স্পেনের রাজধানী শহর মাদ্রিদের লাভাপিয়েস অঞ্চলকে অনেকেই বাঙালিপাড়া, আবার কেউ কেউ ছোট্ট একখণ্ড বাংলাদেশও বলে থাকেন। এই অঞ্চলের অধিকাংশ ব্যবসা বাণিজ্য বাংলাদেশি মালিকানাধীন। বাঙালিয়ানা সংস্কৃতি লালনের কেন্দ্রবিন্দুও এই লাভাপিয়েস। আমাদের মধ্যে যে ঐক্য, সামাজিক বন্ধন, ভ্রাতৃত্ববোধ প্রশংসনীয়, এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি বছর আয়োজন করে থাকি। শ্রম, সততা আর আত্মবিশ্বাসকে পুঁজি করেই মূলত প্রবাসীরা ব্যবসা ক্ষেত্রে অর্জন করেছেন সাফল্য। একসময় এই অঞ্চলে ইহুদিদের আবাস ছিল। 1492 সালে ইহুদিরা বিতাড়িত হবার পর ক্রমান্বয়ে এখানে আরব বংশোদ্ভূতদের বসবাস শুরু হয়। 90 দশকের শুরুতে বাংলাদেশিরা এই লাভাপিয়েস এলাকায় আসেন। এই পরিক্রমায় নতুন বাংলাদেশি কেউ মাদ্রিদে এলেই বসতি করার জন্য লাভাপিয়েসকে বেছে নিতে শুরু করেন। ক্রমান্বয়ে বাংলাদেশিদের আধিক্যে লাভাপিয়েস অঞ্চলটি বাংলাদেশি পাড়া নামেই পরিচিত হয়ে ওঠে। এখন তো অনেক লোকজন বৃদ্ধি পাচ্ছে, ফ্যামিলি আসতেছে এবং অনেকের ছেলে মেয়ে আসতেছে, বা এখানে অনেক ছেলে মেয়ের জন্ম হয়েছে। তো আমরা বিভিন্ন দিক চিন্তা করি, ইনশাল্লাহ এই কমিটির মাধ্যমে আবার একটা বাংলা স্কুল আমরা প্রতিষ্ঠিত করেছি। গোটা মাদ্রিদে বর্তমানে প্রায় 10,000 বাংলাদেশিরা আছেন। আশপাশের উপশহরগুলোতেও ছড়িয়ে ছিটিয়ে যারা থাকেন, ছুটি পেলেই লাভাপিয়েস ছুটে আসেন পরিচিত জনদের সাথে দেখা কিংবা বাংলাদেশি বাজার সদাই কেনাকাটা করতে। সরগরম হয়ে ওঠে দেশীয় খাবারের দোকান আর রেস্টুরেন্টগুলো। রিয়াদের অভিজাত এলাকা সুক তাইয়েবা মার্কেটে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন বাংলাদেশের নজরুল ইসলাম। কাজের ফাঁকে একদিন স্বর্ণ মার্কেটটির গলিতে আনমনে দাঁড়িয়ে পড়েন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের নজরুল। অজান্তেই এক ব্যক্তি সেই ছবি তুলে উপহাসমূলক বক্তব্য লিখে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মর্মাহত হন তিনি। ويشتري لهن ويعطيها بالمواقف قدامنا نشوفها. رجال طيب وخيري، الله يرزقها ان شاء الله. ফুটুক দেখি হইব, আমি কল্পনা করতে পারিনি বা আমি কোনো কিছু বুঝিও না। আমি যা কর্ম করি এটাই জানি, আমি লেখাপড়া করছি না, আমি কোনো কিছু জানিও না। তবে আবদুল্লাহ আল কাহতানি নামের এক ব্যক্তি টুইটার অ্যাকাউন্টে ওই ছবি পোস্ট করে সহযোগিতার আহ্বান জানান। এরপর থেকেই সহানুভূতির ঢেউ উপচে পড়ছে তার প্রতি। উপহারে ছেয়ে গেছে তার চারপাশ। এরই মধ্যে তিনি পেয়েছেন বাংলাদেশে যাওয়ার রিটার্ন টিকিটও। هذا نظم الإسلام قبل يومين تقريبا 3 أيام أحد المشاهدين هنا في السوق. هنا في سوق في الرياض، سوق طيبة في الرياض، هذا معروف سوق شعبي. জীবনে এরকম ঘটনার মুখোমুখি হবেন এমন কল্পনাও করেননি নজরুল ইসলাম। তবে তিরস্কারের পর পুরস্কার আর উপহার পেয়ে খুশি তিনি। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম, মানে শেষে যে রিপোর্টটি অত্যন্ত একটি শিক্ষণীয় রিপোর্ট, যে নজরুল ইসলামকে নিয়ে সৌদি আরবের যিনি একটা পরিচ্ছন্নতা কর্মী, যাকে বলে একদম সুইপারের যে কাজটা তিনি করতেন, তিনি একটা সোনার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে
সোনাগুলো দেখছিলেন, এটা উপহাস করে কেউ একজন ফেসবুকে নিয়ে আসে বিষয়টি, কিন্তু সৌদি আরবেরই একজন নাগরিক এই বিষয়টি আহত হন এটি দেখে এবং তাকে সহযোগিতা করার আহ্বান জানান। এরপরে উপহারের ঢল বয়ে যায় নজরুল ইসলামের প্রতি। ফলে আমরা এটা বুঝতে পারি যে সৌদি আরবেও বহু হৃদয়বান মানুষ আছে, তাদেরও মানবতা আছে, এটি একটা বড় উদাহরণ। আর এর আগে আমরা যে স্পেনের যে রিপোর্টটি দেখেছি, মাদ্রিদের একেবারে উপকণ্ঠ শহর লাভাপিয়েস, যেখানে আমিও বেশ কয়েক বছর আগে গেছি, সেই জায়গাটি দেখেছি এবং এই ঘটনাগুলো প্রমাণ করে যে বিশ্বের বিভিন্ন জায়গায় জায়গায় যেখানে বাংলাদেশিরা গেছে সেখানে এক টুকরো বাংলাদেশ তারা প্রতিষ্ঠা করেছে। আমরা এইসব বিষয় নিয়ে আমরা প্রবাসীদের সঙ্গে আলোচনা করব, নিশ্চয়ই তাদের অভিজ্ঞতাও আছেন। আমরা শুরুতেই যাচ্ছি দেওয়ান তালহা কিবরিয়া আপনার কাছে। নিশ্চয়ই যেই কথাটা যে আমাদের বাংলাদেশিরা এখন সারা বিশ্বে ছড়িয়ে আছে এবং যেখানেই তারা গেছে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে একটা টুকরো টুকরো বাংলাদেশ গড়ে উঠেছে। নিশ্চয়ই আপনার দেখা যুক্তরাজ্যের সেই অভিজ্ঞতাটা আরও বেশি, অনেক গভীর। আচ্ছা, যদি একটু বলেন। প্রথমে আমি বাংলা ভিশন এবং বাংলা ভিশন দর্শককে এবং আপনাকেও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানার জন্য। এই কথা বলার আগে আমি একটু শেয়ার করতে চাই একটা আমার বাস্তব একটা ঘটনা। ঘটনাটা হচ্ছে এরকম যে আজ থেকে আপনি জানেন যে সিলেট হচ্ছে আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা এবং এখানে আজ থেকে 3 বছর আগে একজন প্রবাসীর বাসায় যুক্তরাজ্য প্রবাসীর বাসায় একটা ডাকাতি হয়। তখন আমি প্রবাসী সাহেব আমার কাছে আসলেন যে আপনি তো সিলেট বারের আইনজীবী, তাহলে চলেন আমরা কোতোয়ালি থানায় একটা এফআইআর করতে যাব। তো আমি গেলাম ওনার সাথে, যাওয়ার পরে এফআইআর করতে গেলাম কোতোয়ালি থানায়। তো ওসি সাহেব বললেন যে দেখেন আমি এফআইআরটা যে করব এটার জন্য আপনাকে টাকা পয়সা দিতে হবে। তো আমি বললাম যে দেখেন এটা টাকা না, উনি তো প্রবাসী মানুষ, ওনার তো টাকা পয়সা আছে, টাকা পয়সা দিতে হবে। তো আমি বললাম দেখেন ওনার বাসায় ডাকাতি হয়েছে এবং আপনি জানেন যে বলে না ডাকাতির মামলা যদি আমি নেই তাইলে আপনাকে 10,000 টাকা দিতে হবে, আর আপনি চুরি মামলা দিলে 5,000 টাকা দিতে হবে। তো আজ পর্যন্ত এই প্রবাসী ওনার টাকা পয়সা নেওয়া হয়েছে 10,000 টাকা এবং আজ 3 বছর হয়ে গেল কিন্তু ডাকাতির মালামালও উদ্ধার হয় নাই এবং ওনার কিছুই উদ্ধার হয় না। এটা সবচেয়ে একটা দুঃখজনক ঘটনা। এবং মামলা করতে ওনার টাকা লাগলো। হ্যাঁ, মামলা করতে ওনার টাকা লাগলো, এটা সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা। এবং আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই, অনেক সময় দেখা যায় যে প্রবাসীরা আসেন এই দেশে শর্ট টাইমের জন্য এবং শর্ট টাইমের জন্য আসেন আমাদের সিলেটে বা অন্যান্য সিলেট যেহেতু একটা প্রবাসী অধ্যুষিত এলাকা, ওইখানে অনেক সময় দেখা যায় যে অনেক ভূমিক্ষেকু বা ভূমিদস্যু আছেন যারা টার্গেটটাই করেন প্রবাসীদের জায়গা দখল করার জন্য এবং ওরা কিন্তু নীরবে নিবৃতে এবং ওরা কিন্তু জায়গাগুলো দখল করেন। প্রবাসী মানুষ যখনই ওরা এই রিকভারি বা উচ্ছেদের মামলা করেন তখন দেখা যায় যে এই উচ্ছেদের মামলাটা কিন্তু ওদের শর্ট টাইমের জন্য টিকে না এই কারণে যে ওদের সময়টা চলে যায় 18 বছর 19 বছর। কিন্তু আমাদের এটা উচিত, আমি আগের সত্ত্বেও বলেছি এখনও বলতেছি যে আমাদের প্রবাসীদের এমন একটা ট্রায়াল গঠন করা উচিত যেখানে শুধু প্রবাসীরা মামলা করবে এবং 18-19 মাসের বাদে এই সমস্যা যাতে সমাধান হয়। আচ্ছা, এই পয়েন্টটি আমরা একটু তাহলে আলোচনা করি। আমি যে প্রশ্ন করেছিলাম সেটা পরে আসি। আপনি যে এটা কি যুক্ত করতে চান? হ্যাঁ, আমিও একই। ফার্স্ট অফ অল আমি থ্যাংক ইউ জানাই এই যে বাংলা ভিশন আর বাংলা ভিশন দর্শক আর বাংলা ভিশন পরিবারকে, আর আপনাকেও আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য বাংলা ভিশনে। এরপরে বিজয়ের মাস, 16 কোটি বাংলাদেশি সবাইকে আমি বিজয়ের শুভেচ্ছা জানাই। শুরুতে আমি যেটা বলবো সেটা হলো উনি যেটা বলেছে সেটা রাইট। আমাদের দেশে যদি প্রবাসী বলে যে একটু কোট টাই লাগাই, আমরা একটু যদি যাই, জি স্যার আমাকে হেল্প করেন। আজ থেকে 2 দিন আগে গত পরশু আমি গুলশান 1-এ চেকপোস্ট রাত্রে 11:30 PM আমাকে বললো আপনি কই যাবেন। আমি বললাম আমি তো এখানে হোটেলে থাকি, ওই জায়গায় যাব। বললো যে নামেন, আপনার গাড়িটা চেক করতে হবে। আমি বললাম কেন? বললো যে চেক করতে হবে। আমি বললাম আপনার কাগজপত্র চেক করেন, আমার গাড়ি চেক মানে কি? আপনি ব্যাগ চেক করবেন, ভিতরে চেক করেন। এরপরে বললো নামেন, আমি নামলাম। বললো যেন কি এখানে কেন গুলশান? আরে আমি এখানে থাকি, আমার বাসা এখানে। এরপর অনেকক্ষণ কথার পরে আমাকে বললো যে আপনার কাছে সামথিংস, আপনি ড্রিঙ্কস করে আসছেন, আপনি কোত্থেকে আসলেন, অনেক প্রশ্নগুলো। লাস্টে আমি আর ওকে আমার পরিচয় না দিয়ে পারতেছি না। ফার্স্ট আমি জাস্ট সাধারণ একজন মানুষ। পরে আমি বললাম দেখেন আমি দলীয় নেতা, যে দলের পরিচয় দিলাম। এরপরে বললো তো আপনি তো এটা আগে বলতে পারতেন। আমাকে বললো গত 2 দিন আগের ঘটনা। পুলিশ অফিসারের নাম ছিল রবিউল। আমি জিজ্ঞেস করলাম আপনার SI-কে, আপনার ডিউটি অফিসারকে দেন, আমি দেখবো আমার যদি কোনো ক্ষমতা থাকে আপনাকে বান্দরবন পাঠাবো না সিলেট পাঠাবো, আমি দেখবো।
আমি চিৎকার দিলাম, গালিগালাজ করলাম, লাস্টে বললো যে, আমি বললাম যে আমি দলের আওয়ামী লীগের পতাকা নিয়ে আমি বাগি, ঠিক আছে, আমি দল করি, আমি ওইটা আপনাকে পরিচয় দিব না, আমি একজন ব্যবসায়ী, আমি এই দেশের বসবাস করি, এই দেশের নাগরিক। সেমভাবে আমার সাথে যদি বিহেভ করে সাধারণ একজন যারা যে মিডল ইস্টে থাকে তাদের সাথে যার কোনো দলীয় পরিচয় নেই, দলীয় মানে পরিচয় সে নেই, বিপন্ন হবে। যেহেতু আমি ওই মুহূর্তে এমত অবস্থায় গিয়েছি, আমি চিন্তা করলাম আমি যোগাযোগ মন্ত্রীকে কল দিব, না হয়তো সারা খাতুনকে কল দিব যে এভাবে করতেছে। সাধারণ একজন পাবলিক কি করবে? থানাতে গেলে পুলিশের বিহেভ ভালো না, যে আরে আচরণ তো এরকম করে যে মানে ওইটা আর বলাই যাবে না এখানে। হাজী বাদশা সরকার, আপনি ওনারা যে কথা বললেন এই বিষয়ে একটু যদি কিছু বলেন। আমি এতে একমত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যারা আছেন এবং মোস্তফাকে ভেরি ভেরি থ্যাঙ্কস, দেশবাসীকেও থ্যাঙ্কস, আমার প্রবাসী কাতারবাসীদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই যারা বিদেশে আছেন। তো আমার কথা হইল, এই আজকে আমাদের যেই বিজয়ের মাস, যে জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে, আমাদের আন্দোলনটা ছিল যে আমরা যার যার স্থান থেকে শেষে যেন ওই অধিকারটা পাই। তা আমরা বিদেশ করি, মোস্তফা ভাই দীর্ঘদিন যাবৎ এখানে দেখা যাচ্ছে। আমার ভাই যে কথাটা বললো, আজকেও আমার গাড়ি থামাইছে, চেক করব। আমি বললাম আমি বাংলাদেশে যাব, আমার গাড়ি ছাড়েন, আমার সময় শর্ট। তারপরে আমার ড্রাইভারের নামে কি বলছে জানি না, পরে জায়গা আসলাম। তো এখন আমাদের যদি এই যে 16 ডিসেম্বরের যে একটা মাস, এই মাসেও আমি সরকারকে অনুরোধ করব, আমিও একটা দলের আছি, আমিও জাতীয় পার্টির সভাপতি না বললাম পারলাম না, কাতার জাতীয় পার্টির সভাপতি হিসাবে আমি অনুরোধ করব সরকারকে 16 ডিসেম্বর যে চাঁদাবাজি না হয়। বাংলাদেশে মানুষ বাস করবে, যার যার অধিকার শেষে গ্রহণ করবে। হ্যাঁ, যে খারাপ তার সাজা হোক। এখন দেখা গেছে দলীয় ক্যাডারগিরিরা যদি আমাদের দেশে পুলিশরা প্রবাসীদের একটা কেস থানায় নিলেও এরকম একটা গুরুত্ব দেয় না। তা আমাদের দেশের আলহামদুলিল্লাহ অনেক মন্ত্রী মিনিস্টারই যায়, কম বেশি সবার সাথেই কথা হয়। তো এরা বলে যে প্রবাসীদের টাকা দিই নাকি আমাদের দেশ সরকার চলে। তাহলে আমি এর আগেও বলছি, এখনও বলছি, আমি সরকারকে অনুরোধ করব আমাদের প্রবাসীদেরকে কমসে কম একটু সুনজরে দেখার জন্য। আমাদের ভাই বেড়াদার থাকে, আমাদের বউ বাচ্চা থাকে, আমাদের প্রবাসীরা বিভিন্ন জায়গা সম্পত্তি কিনা বিভিন্ন জায়গায় হরানি হয়। এই হরানি যেন কমসে কম থানায় গেলে যায়, প্রবাসীর এই যে আওয়াজটা যদি দেয় আমি অমুক দেশে থাকি, কমসে কম কেসটা দেন ভালোভাবে দেখে। ওনার সাথে আমি একটা যোগ করতে চাই, যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা যারা প্রবাসে থাকি অনেক সময় আমরা এই দেশে আসতে গিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তো সমস্যার সম্মুখীনের জন্য অনেক সময় আমরা মনে করি যে আমার ভাই বা ভাস্তা বা আমার এই চাচাতো ভাই, মুয়াত্তো ভাই, ফুয়াত্তো ভাই আছেন, ওনারকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিই, তাহলে কেনাবেচা যেটা উনি করে ফেলবেন। তো অনেক সময় দেখা যায় ভাই বাস্তা বা যাকে আপনি আপন ভেবে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, উনিই দেখবেন আপনার কালসাপ হয়ে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি মিসইউজ করে উনি জায়গাটা খেয়ে ফেলেন। আমি এই শোর মাধ্যমে সতর্ক করতে চাই প্রবাসীদেরকে যে আপনারা পাওয়ার অফ অ্যাটর্নি না দিয়ে আপনারা স্বয়ং এসে আপনার জায়গা কেনাবেচা করেন প্লিজ। কিন্তু সবার পক্ষে তো সম্ভব হয় না, এটা তো বাস্তব। আপনি যেটা বললেন না যে প্রবাস থেকে আসবে সে অল্প সময়ের জন্য, এই যে তার যে কোনো কাজটা করতে যেই দেখা যায় সমস্যা হয়ে যায়। এবং এইটার কারণে আমি যেহেতু কোর্টে অ্যাডভোকেট হওয়ার কারণে এবং ওই দেশেও আমি দেখেছি, ইংল্যান্ডে যেহেতু আমি এই ফার্মে কাজ করতেছি, অনেকেই দেখেছি আমাকে বলতেছে ভাই এই ইস্যুটা আপনি অবশ্যই তুলবেন যে আমরা যখন যাই, আমরা যখন ভাই বাস্তাকে বিশ্বাস করে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি দেই, এই পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু ওরা মিসইউজ করে আমাদের জায়গাটা খেয়ে ফেলে। কিন্তু জানি শর্ট টাইমের জন্য প্রবাসীরা আসেন এবং অনেক কারণেই তো আমি একটু আগেই বললাম যে আমি আগেই বলেছি এখনও বলতেছি আমাদের এনআরবি একটা ট্রায়াল গঠন করা উচিত, যেখানে আমাদের মামলাটা 18-19 মাসে নিষ্পত্তি হয় এবং আমরা যাতে প্রবাসীরা এই পরিত্রাণ থেকে, এই যন্ত্রণা থেকে মুক্তি পাই। না, এটা একটা মানে যৌক্তিক দাবি। আমরা একটু আলোচনায় চলতে থাকবে আমাদের, আমরা একটু কয়েকটা রিপোর্ট দেখে আবার আলোচনায় ফিরছি দর্শক। সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড 2015 লাভ করায় আলহাজ মোহাম্মদ শফিককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি কমিউনিটি। এ উপলক্ষে আলোচনা সভায় রুস্তম আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন আবুধাবির প্রবাসী কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল ও আব্দুল কাদের সিদ্দিকী।
বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুস সবুর, নাসির তালুকদার, আবুল কাশেম, প্রকৌশলী উত্তম কুমার হাওলাদার, মোহাম্মদ সেলিম উদ্দিন, আক্তার হোসেন বাদল, সৈয়দ রফিক আহমদ সহ অন্যরা। 18 অক্টোবর ঢাকার বাংলা একাডেমিতে অর্থমন্ত্রী এই অ্যাওয়ার্ড প্রদান করেন। সম্প্রতি কুয়েত সফর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সহ সেনাবাহিনীর 6 সদস্যের একটি প্রতিনিধি দল। তাদেরকে বিমানবন্দরে স্বাগত জানান কুয়েত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তা সহকারে সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক কুয়েত কেন্দ্রীয় সদর দপ্তর সোবহানে উপস্থিত হন। তার সম্মানে হয় সাংস্কৃতিক সন্ধ্যা। পরে শুভেচ্ছা বক্তব্য দেন সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। রাষ্ট্রদূত এস.এম. আবুল কালাম সহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী শেখ খালেদ আল জাররা আল সাবা সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সে দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সামরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি। 6 ডিসেম্বর দেশে ফেরেন সেনাপ্রধান। ইউরোপ প্রবাসীদের সামাজিক সংগঠন ইপিবিএ ইতালি শাখার অভিষেক অনুষ্ঠান হয়েছে। উদ্বোধন করেন ইপিবিএ কেন্দ্রীয় সভাপতি শাহনুর খান। দ্বিতীয় পর্বে ইপিবিএ ইতালি শাখার সভাপতি লায়লা শাহ এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলি উদ্দিন শামীম। আলোচনায় অংশ নেন প্রধান অতিথি ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস এর স্পিকার কাউন্সিলর খালিস উদ্দিন আহমদ, ইপিবিএ কেন্দ্রীয় সভাপতি শাহনুর খান, ইতালি দূতাবাসের প্রথম সচিব ইরফানুল হক সহ অন্যরা। প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে পাঠানো, দ্বৈত নাগরিকত্ব দেওয়া, প্রবাসীদের আইডি কার্ড দেওয়া, ভোটাধিকার এবং ঢাকা সহ বিভিন্ন বিমানবন্দরে হয়রানির প্রতিকার সহ বেশ কয়েকটি বিষয়ে বাংলাদেশ সরকারের ইতিবাচক সহযোগিতার আবেদন জানান বক্তারা। দর্শক, আমরা রিপোর্টগুলো দেখলাম, আমরা আবার আলোচনায় যেতে চাই। আপনার কাছ থেকে শুরু করি যে সব জায়গায় প্রথমেই যে আমরা রিপোর্টটা দেখলাম যে ইউরোপ, আমেরিকা বিভিন্ন জায়গায় যেখানে বাংলাদেশিরা গেছেন এক টুকরো একটা বাংলাদেশ তারা তৈরি করেছে। এই উদ্দীপনাটা কেন হচ্ছে? যেটা হলো, বাংলাদেশিরা আমাদের দেশে যেরকম আমরা একটা গ্রামে থাকলে একটা মসজিদ নির্মাণ করি, সন্ধ্যায় এক জড়ো হই, সেম আমরা যখন দেশের বাইরে যাই, যেমন আমেরিকাতে আমি যখন গিয়েছিলাম তখন ব্রুকলিন ম্যাকডোনাল্ড একটা জায়গা আছে, ওই জায়গাতে দেখা গেল একটা দোকান ছিল। তো ওই দোকানটা রকি এন্টারপ্রাইজ, শিলা আপা। তো সবাই ওইখানে আসতো, পয়সা রাখতো, মানে শপিং করতো, সন্ধ্যার সময় চা খেয়ে সবাই একটু গল্প করতো যে নোয়াখালী যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা কথাবার্তা বলতো। এরপরে কিছু মানে কাজকর্মে যে আমার চাকরি নেই, আমার জন্য একটা চাকরি লাগবো, আরেকজনের খবর নিয়ে আসলো আর একটা চাকরি পাবো। এভাবে করতে করতে কি হয়, ওইখানে একটা মিলন মেলা হয়ে যায়। ওইখানে আরেকটা দোকান হয়, আরেকটা মসজিদ হয়, আরেকটা বাড়ি কিনে, এরকম করে দেখা গেলো 2, 4, 5 বছর 10 বছর পরে ওই জায়গাটা বাঙালি দূষিত এলাকা হয়ে যায়। সেম করে আপনার স্পেন বলেন, এই যে ইতালি বলেন, মিলানো, যে স্পেনের যে মাদ্রিদের যে সিটিটা, ওইখানে যেমন সেন্ট্রাল লন্ডন, কাতারের দোহা, দুবাইয়ের দুবাই, আবুধাবির যে আপনার মদিনা সুক, সব জায়গায় এভাবে যে ফার্স্ট অফ অল হলো আমাদের কর্মক্ষেত্র। আমরা যখন এক দেশে যে আমরা থিঙ্ক করি যে আমি গিয়েছি ওইখানে কিভাবে আমার রিলেটিভ আছে, কে কোথায় আছে, ওকে আপনি এখানে আসেন, আমি এই জায়গায় আছি। তাই পরিচয়টা এমতভাবে দেওয়া হয় যে জায়গাটা পরিচিত মুখ, যে এই জায়গায় আমি দিলে আমি কানেকশন পাবো, আসার জন্য যোগাযোগের জন্য ইজি হবে। তো আসার পরে দেখা গেল চিন্তা করে যে আমি এই এরিয়াতে কি একটা কাজ পাবো, হ্যাঁ কাজ পাবো। তো একটা কাজ জব খোঁজ করে আনে। তো জব নেওয়ার পরে চিন্তা করে যে যখন 100, 200, 300 মানে ফ্যামিলি হয়ে যায়, অথবা ব্যাচেলার যারা আছে প্রবাসীরা, ওরা এবার চিন্তা করে আমরা কিভাবে একটা মসজিদ করব। যে আমাদের বাংলাদেশের মানুষ হলো ধর্মপান, যেখানে মসজিদ হয়ে যাবে ওই আশেপাশে ডেভেলপ হয়ে যাবে। ওইখানে ইহুদি থাক, খ্রিস্টান থাক, নন মুসলিম, ওইটা ইস্যু না। ইস্যু হলো একটা মসজিদ হবে ইউরোপে, যে এই জায়গাটাতে একটা মসজিদ হয়ে গেছে, আশেপাশে যতগুলা লোক আছে ট্রাই করবে এটার পাশে আসি, আমি বাসা ভাড়া নিব, আমি দোকান করব, যেহেতু নামাজ পড়তে পারবো। এটা হলো ইউরোপে। জি,
মধ্যপ্রাচ্যে আমরা দেখি যে বাংলাদেশিরা যেখানেই আছে একসঙ্গেই তারা থাকার চেষ্টা করে, কাছাকাছি থাকার চেষ্টা করে, কারণ আলহামদুলিল্লাহ মোস্তফা ভাই, আপনাকে আমি জানাতে চাই, আমার ভাই যে কথাগুলো বলছে ওনার সাথে আমি একমত। তবে আমাদের যে বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার যারাই যায়, অ্যাকচুয়ালি আমরা গেলাম অ্যাম্বাসির পাশে, দূতাবাসের পাশাপাশি আমরা কমিউনিটিতে যারাই একটু পুরাতক আছি সবাই গেলাম কাজ করতেছি। আমি মনে করি, যদি আমি উপদেশ বলবো না, উপদেশ না, আমি একটা আইডিয়া, আমাদের দেশে যদি এখনও বিদেশকে ফলো করা আমাদের দেশটা আগায় নিত তাহলে অনেক ডেভেলপ হয়ে যেত। তো কাজেই দেখেন, আজকে আমি 10-12টা দেশে গেছি জীবনে, তো দেখছি বিভিন্ন অ্যাম্বাসিতে প্রায় 2 বছরের মতন 2-2.5 বছরের মতো পাসপোর্ট যে ডিজিটাল করার জন্য অনেকই চাপ গেছে বিভিন্ন অ্যাম্বাসিতে। আমার কিছু অ্যাম্বাসিডার সাথেও কয়েকটা দেশের সম্পর্ক ভালো আছে। তো যাই হোক, আমি বিশেষ করে বলবো, আজকে আমাদের যারা প্রবাসী সাধারণ জনগণ আছে, ওনারা দেশে আসলে ওই যে ভোটারের যে একটা আইডি একটা শব্দ আছে, আমি আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করব, ডিজিটাল পাসপোর্ট যেভাবে বানাইছে ওই রকম করে যেন কমসে কম ভোট যদি আমরা নাও দিতে পারি, ভোটার আইডিটা দেখুন, আমাদের ন্যাশনাল যেই আইডি, এই আইডিটা দেখুন অ্যাম্বাসির মাধ্যমে যদি কোনো সাধারণ লোক বানাইতে পারে, একটা অনুরোধ থাকবে সরকারের কাছে। আর বিশেষ করে আমি আবারও বলবো যে আমরা যদি দক্ষ শ্রমিক বিদেশে দিতে পারি, আমি বারবারই অনুরোধ করি দক্ষ শ্রমিক পাঠাক, আমাদের কোনো ওই যে লেবার 10টা না পাঠায়া একজন টেকনিশিয়ান লোক দেখ, ওই মাধ্যমে আমার দেশকে ফুটিয়ে তুলবে। আচ্ছা, এই প্রসঙ্গে বলি যে বিনা খরচে কাতারে যাবে শ্রমিকরা, এরকম একটা খবর আমরা মিডিয়াতে দেখেছি, এটা আসলে না অ্যাকচুয়ালি জি, মোস্তফা ভাই, অ্যাকচুয়ালি ভিসা তো মধ্যপ্রাচ্যে কেউ বিক্রি করে না, সরকার তো সারা জীবনই ফ্রি দেয়। আচ্ছা, দেখা গেছে একটা লোক, যেমন আমি একজন ব্যবসায়ী, আমি একটা লাইসেন্স করবো, দেখা গেছে বলতেছে তোমাকে এই লাইসেন্সে 5টা ভিসা দিব, তুমি আমাকে এত দিবা। যেরকম আমি 10 টাকার কাজ যেখানে 10 টাকা করবো, ওই কাজটা তে কপিলের কোনো ইন্টারেস্ট নেই, আসবে না, সেই জায়গায় আমার দেওয়া লাগতেছে 50 টাকা। তাহলে দেখা গেছে যার যার লাইসেন্সে সবাই বিক্রি করে, ওই দেশের কানুনে আইনে নাই যে ভিসা বিক্রি করে। ভিসা বিক্রি করলে ওই দেশে নিষিদ্ধ, এবং কি এরা যদি জানতে পারে, প্রমাণ পায়, ওইখানে আইনগতভাবে তারা ব্যবস্থা নেয়। তো ভিসা সবসময় ফ্রি, তবে কতটুকু কার্যকলাপ হয় আমি জানি না। জি, আচ্ছা, এই বিষয় নিয়ে গত কিছুদিন আগে আমাদের এই যে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী প্লাস প্রবাসী কল্যাণ মন্ত্রী গিয়েছিল, আমি ওই অনুষ্ঠানে ছিলাম। আমি কিন্তু মিডল ইস্টে বিজনেস করি, বাট আমি স্টে করি মাঝে মধ্যে। যেটা বিষয় হলো, ফার্স্ট অফ অল যে আমাদের বাশার সাহেব বলল, আমাদের সরকারের কাছে আমাদের জোরালো আবেদন যে প্রবাসী বাংলাদেশিদেরকে আপনারা যাদের পয়সা দিয়ে, যাদের ঘাম, যাদের ব্লাড দিয়ে বাংলাদেশ বলে একটা ফ্ল্যাগ আছে বিশ্ব মানচিত্রে, তাদেরকে মানে যে একটা ন্যাশনাল আইডি কার্ড দেন, যে ও সকালে কাজে যাবে, শোয়ার থেকে উঠা যেটা আইডিটা নিয়ে যাবে, যদি মারা যায় তার ওই আইডিটা তার বাংলাদেশি ফ্ল্যাগ লাস্টটা করবে। আজ থেকে 5 মাস আগে আমি মাঝে মধ্যে কাতারের সবচেয়ে যে বড় হসপিটাল, ওইখানে জাস্ট দেখার জন্য যাই কেউ কি অসুস্থ আছে কিনা বাংলাদেশি, যাইলে দেখা করে আসি, আপনার কোনো হেল্প লাগলে ভাষার দিক থেকে আমি কথা বলবো, স্প্যানিশ, বাংলা, উর্দু, হিন্দি, ইংলিশ, আরবিক সব ভাষা আমি বলতে পারি, কোনো সমস্যা নেই। তো দেখলাম যে ডেড বডি রাখলো যেখানে, ওইখানে গেলাম, যে বললাম যে কি একটা মানে ইন্ডিয়ান ভদ্রলোক বসে রয়েছে, যে বাংলাদেশে কোনো ডেড বডি আছে কিনা, বললো যে 4টা ডেড বডি আজকে 1 বছর পড়ে আছে। কোথায়? এটা কাতারের। তখন জিজ্ঞেস করলাম এটার কি সমস্যাটা কি। একটা হলো পরিচয় পায় না, আর একটা হলো অ্যাক্সিডেন্ট হয়েছে, কেস চলতেছে, আর একটা হলো যে মানে কে নাকি গলা টিপে দিয়ে মেরে ফেলছে, ওইটারও মানে কেস চলতেছে। তো সরকারের উচিত যে এমবেসি শুড বি রেসপন্সিবিলিটি টু গেট এ লয়ার, অ্যাটর্নি, ডিসকাস অ্যান্ড পয়েন্ট অফ অর্ডার কী করতে হবে, যত দ্রুত আমাদের ভাই, আমাদের এ রিলেটিভ, ওকে দেশে পাঠানো, ওকে ওর মরাদেহ ওর ফ্যামিলির কাছে পাঠানো। আর যার অ্যাড্রেসটা পাচ্ছে না, যখন একজন ব্যক্তি মারা যাবে তার পাসপোর্ট তো আর নেওয়া যায় না, পাসপোর্ট মালিকে রেখে দেয়, ওই ব্যক্তি কি নিয়ে যায়, সকালবেলা যেতে খাওয়ার একটা টিফিন বক্স নিয়ে যায়, আর জামা কাপড় পরে যায়, একটা হেলমেট নিয়ে যায়, যখন পড়ে মারা যায় পরিচয় নেই।
গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো সরকারের উচিত যে বাশার সাহেব যেটা বলছে প্রতিটা নাগরিককে একটা আইডি দেওয়া, কাজে যাবা তোমার আইডি নিয়ে যাবা, তোমার দুর্ঘটনা হলে তোমাকে এই আইডি দিয়ে চিনতে পারবে, জানতে পারবে। এটা হলো একটা। আর সেকেন্ড হলো আমাদের সরকারের সাথে কাতার গভর্নমেন্ট একটা চুক্তি চাইছে যে এটা এখনও প্রক্রিয়াধীন, যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হবে। এটা হলো রিক্রুটিং এজেন্সি, কাতার রিক্রুটিং এজেন্সিকে কাতার সরকারে কেউ যদি ভিসা অ্যাপ্লাই করতে চায় কোনো কোম্পানি, তারা যে কোনো একটা রিক্রুটিং এজেন্সির সাথে সাইন আপ করতে হবে। রিক্রুটিং এজেন্সিকে আপনি দেখাইতে হবে অ্যাকোমোডেশন, কীভাবে আপনি লোকটা রাখবেন, কোথায় কাজ, তারা সব তদন্ত করে রিপোর্ট নিয়ে আসবে। আসার পরে রিক্রুটিং এজেন্সি ওই ডকুমেন্টগুলো ক্লিয়ারেন্স দেওয়ার পরে উনি ভিসা অ্যাপ্লাই করবে। ভিসা অ্যাপ্লাই করার পরে, ভিসা পাওয়ার পরে বাংলাদেশ এমবেসি কইরা, এমবেসির মাধ্যমে আবার বাংলাদেশে একটা রিক্রুটিং এজেন্সি লাগবে, মানে এজেন্সি টু এজেন্সি, নট ফর লোকাল। যে ভিসা বাংলা টাকায় 1 লক্ষ টাকা একজন শ্রমিক যেতে পারবে, ওইটা তো ফ্রি দে, কিন্তু অসাধু কিছু লোক আছে যে এটা নিয়ে আমাদের দেশে দক্ষ শ্রমিক প্রয়োজন। কাতারে 2022-এর খেলার জন্য প্রচুর কাজ। আচ্ছা, আসছি এই ব্যাপারে শুনছি। আমরা একটু স্কাইপ সংযোগে যাচ্ছি, একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুয়েত থেকে বলছি। মোস্তফা ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কুয়েত থেকে কে বলছেন? আমি কুয়েত থেকে হারুন, সাথে কামরুল, সাথে সাত্তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি 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 বলুন ভাই, কেমন আছেন? আচ্ছা, আমি তো আসলে কি ওই 1 বছরের মেয়াদ কম থাকলে আপনার আমাদের আকামা লাগতেছে না। এখন এমবাসি তো বলতেছে যে ওই 2 মাসের নিচে মানে দিব না আর কি। আচ্ছা, মানে আমাদের পাসপোর্টটা আমরা দ্রুত পাইতেছি না, বুঝছেন? এমবাসি থেকে ওরা মানে লেট করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের মাধ্যমে এই তথ্যটা মানে নিশ্চয়ই কুয়েতে যাবে যে আপনারা এই সমস্যার মধ্যে পড়ছেন, এবং নিশ্চয়ই গভর্নমেন্টের আমাদের বিভিন্ন সংস্থাও দেখছে। আমরা অনুষ্ঠান থেকেও দাবি জানাচ্ছি যাতে দ্রুত আপনারা পাসপোর্ট পান, তার জন্য ব্যবস্থা করে। জি বলুন। হ্যাঁ, এখন আমরা ওইটাই আর কি, মানে সরকারের কাছে এটাই দাবি যে অতি দ্রুত যাতে আমরা পাসপোর্টটা হাতে পাই আর কি, বুঝছেন? আমাদের আকামা নিয়ে সমস্যা হচ্ছে এখানে। আচ্ছা, জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। জি আপনাকে একটু থামিয়েছিলাম। আমরা একটু একটা বিরতি নিয়ে আসি, তারপরে আসি আপনার কাছে। দর্শক, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, এলিন ফুড প্রবাসী মুখ অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অতিথি আজকে অ্যাডভোকেট দেওয়ান তালহা কিবরিয়া, হাজী বাশার সরকার এবং মামুন হোসেন। মামুন হোসেনকে আমরা একটু বন্ধ করেছিলাম যে আপনি বলছিলেন যে কাতারে প্রচুর দক্ষ দরকার। যেটা বিষয় আমার শ্রদ্ধেয় বড় ভাই যে হাজী বাশার সাহেব, উনি বলছিল মিডল ইস্টের ক্ষুদ্রতম ছোট একটা দেশ কাতার, কিন্তু এটা বিশ্বের 1 নম্বর ধনী দেশ। আর এখানে আজকে দেখেন ইন্ডিয়ার 7 লক্ষ শ্রমিক কাজ করতেছে। তারা তাদের পাওনা, তাদের স্যালারি বরাবর পাচ্ছে, তাদের মানে লিভিং বরাবর, অ্যাকোমোডেশন পাচ্ছে, তাদের হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছে, ট্রান্সপোর্টেশন পাচ্ছে, সব কিছু। রিজন হলো একটা যে প্রতিটা কোম্পানিতে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট হলো যায় অফিস স্টাফ। আর আমাদের দেশ থেকে যায় কি লেবার, 500 টাকা বেতন, দিন মজুর, তারা কিছুই করতে পারে না। তো সরকারের উচিত যে যারা এমবেসিতে আছে, বাংলাদেশ সরকারে তাদেরকে পাঠায় আমাদের প্রতিনিধি আমাদের জন্য কাজ করার জন্য। তারা যে রাজনৈতিক প্রোগ্রাম করে, বার্থডেতে যায়, যে অনুষ্ঠানে যায়, আরে আপনি তো, আপনাকে পাঠাইছে কি জন্য সরকারে? আপনি টুগেদার কানেকশন করেন, আমাদের শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করেন, কিভাবে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিয়ে আসবে সেটা নিয়ে কাজ করেন। 2022-এ কি হবে কাতারে, কি পরিমাণ শ্রমিক প্রয়োজন, দক্ষ শ্রমিক একজন পাঠান, 50 জন না পাঠায়, ইঞ্জিনিয়ার পাঠান, ডক্টর পাঠান, সুপারভাইজার পাঠান, ফোরম্যান পাঠান, তখন যে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। তখন আমাদের নিচে যারা আছে তারা ভালো কিছু পাবে। 1 লক্ষ শ্রমিক যাওয়া মানে আমার জন্য, আমার মাঝে বাংলাদেশি টাকা 2 কোটি টাকা আমার বিজনেস বেড়ে যাবে। আমি ড্রাই ফুড সাপ্লাই করি, সো এটা ওরা খাবে।
ওরা যেতে হলে আমাদের থেকে টিকিট ক্রয় করতে হবে, আমাদের দেশের ট্রান্সপোর্টেশন ইউজ করবে, যে বাসার সাহেবের থেকে আবাইয়া কিনে নিয়ে আসবে, অনেক কিছু আছে। বিজনেস রিলেশন হলো যায় আমাদের পাবলিকের সাথে। তো কীভাবে আমরা আমাদের দেশ থেকে দক্ষ শ্রমিক পাঠাবো, এটা কাজ করতে হবে। এটা হলো একটা। আরেকটা হলো এমবেসি আমাদেরকে হেল্প করতে হবে, যে হাউসমেট এমবেসির কাছে যায়, দেখেন আমার ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, আমরা আসছি আরবি, আমাদের যে আরবাব মালিক উনি আমাদেরকে নির্যাতন মানে করছে, টর্চারিং করতেছে, আমাদেরকে একটু জায়গা দেন। এমবেসি বলে তুমি কয়দিন ঘুরে ফিরে আসো, তারপরে এরকম। এটা নিয়ে আমরা ফেসবুকে একটা লাইভ দিছি। আবার আমাদের কাতার যুবলীগের যে প্রেসিডেন্ট মানে উনি কন্যাসি গিয়েছিল জাকির ভাই, যাওয়ার পরে ওনার ওয়াইফ আর ওনার বাচ্চা, একজন মহিলা বসে কান্না করতেছে, এদেরকে বাংলা কথা বলতেছে দেখে, সিলেটি ভাষা, মহিলাটাও সিলেটের। তখন বলতেছে আপনারা কি সিলেটের? হ্যাঁ, কি হয়েছে? এরকম এরকম, আমি তো এক বাসায় কাজে এসেছি, গত মাসের ঘটনা, 1 মাস আগের ঘটনা বলতেছি, যে আমাকে একটু হেল্প করেন, আমি 4-5 দিন খাই নাই। কেন? আমাকে কাতারি করলো। উনি কি করছে, 100টা টাকা দিছে, এরপর ওনার বউ বলতেছে মহিলাটা কান্না করে বাসায় নিয়ে চলো। এখন আমি ব্যাচেলার হইলে তো আমি নিতে পারবো না, ওই দেশের আইনে এটা দণ্ডনীয় অপরাধ। তাই উনি কি করছে, বাসা নিয়ে ওনার বাসাতে রাখছে, ওনার বউর সাথে কয়দিন ছিল, থাকার পরে এরপরে মহিলারা বললো ঠিক আছে, আমারও বললো তুমি 100টা টাকা দাও, সবাই দাও, আমরা একটা টিকিট করে পাঠাই দিব। এমবেসিতে নিয়ে গেছে, এমবেসি বলে যায় আপনি কই পেয়েছেন, আপনি কি কোত্থেকে ওকে নিয়ে আসলেন, আপনি কে? আর আমি তো হেল্প করলাম, আপনি হেল্প করতেছেন না। তো এমবেসির প্রয়োজন, বাংলাদেশের যারা মানে প্রবাসীদেরকে নিয়ে কাজ করে, যে মন্ত্রী বলেন, আমাদের মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী তো একজন নারী, উনিও এটা নিয়ে একটু দেখার প্রয়োজন যে নারীদের কি হচ্ছে। আর আমাদের যেটা সমস্যা হচ্ছে যে আমরা দেখেন, আমরা ইংল্যান্ড প্রবাসী, কিন্তু আমাদের প্রথমে এই যে ভিসা সেন্টারটা ছিল আমাদের বাংলাদেশে, কিন্তু দুঃখজনক হলে সত্য, এই ভিসা সেন্টারটা এখন দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। এবং এটার কারণে সমস্যা হচ্ছে, অনেক সময় দেখা যায়, যেমন আমরা এই ফার্মে যখন ইংল্যান্ডে কাজ করি বা বাংলাদেশে যখন অনেকে আমাদের কাছে সমস্যা নিয়ে আসে, বলে ভাই দেখেন আমি 7বার লন্ডনে ভিজিট করছি, কিন্তু আমাকে ভিসাটা দিল না। অনেক সময় স্টুডেন্ট ভিসাতেও দেখা যায় ওর রেজাল্ট খুব ভালো, স্কোরও খুব ভালো, সব কিছুই ভালো, কিন্তু দেখা যাচ্ছে ওকে এই স্টুডেন্ট ভিসাটা দিচ্ছে না। তো আমাদের আবেদন সরকারের কাছে, যেটা আমাদের আবেদন হচ্ছে, যে ওদের যেটা অজুহাত ছিল যে এখানে খরচ নাকি বেশি পড়ে যায়, এই জন্য দিল্লিতে এটা ট্রান্সফার করা হয়েছে। কিন্তু আমাদের সরকারের কাছে আবেদন হচ্ছে যে এই দিল্লি এমবেসিটা আমাদের বাংলাদেশে যাতে আবার নিয়ে আসা হয়। জি, বাসার সরকার, আপনি মনে হয় আমি ভাইজান বলতে চাই, আমরা এক একজন এক এক অ্যাঙ্গেল কথা বলি, তাহলে কথাগুলো একটু সুন্দর আসবে। আমি বলতে চাই, যেরকম ওই দেশে, আমাদের দেশে যে কোনো জায়গায় রাস্তা হোক, ঘাটে হোক, একটা দোকান দিয়ে বসলে চলা যায়, লাইসেন্স না হইলেও চলে যদি ক্ষমতা থাকে। আমি বলতে চাই, যেরকম আমাদের বাংলাদেশি ওইখানে ফার্মেসি কম আছে বাংলাদেশের মানুষের, এটা একটা লাইসেন্সের একটা ব্যাপার সেবার আছে। আজকে একটা ক্লিনিক করতে গেলে অবশ্যই ওরা দেখে বাংলাদেশের মানুষ, যদি অ্যাম্বাসি যদি এটা হস্তক্ষেপ করে, সরকারি কূটনীতিকভাবে যদি একটু হেল্প করে, আমি সরকারের কাছে আবেদন জানাবো এই কিছু জিনিস, যেমন স্কুল আমাদের কম, আমাদের কাতারের বুকে একটা স্কুল এনাফ না, ওই 2-4টা মহলার মানুষই একটা স্কুল চলে। আমাদের কাতারের বুকে যদি আরো 4-5টা স্কুলে চলবে, 10টা ক্লিনিক দিলে চলবে। আজকে আমাদের এই যে ফার্মেসি, ওই দেশে ফার্মেসির অনেক একটা লাভজনক ব্যবসা। এখানে যদি ফার্মেসির করে চুক্তি করে যদি নিতে পারে, কিছু কোয়ালিটিসই জিনিস করা উচিত। যেমন আমাদের দেশে ছেলেরা ভার্সিটিতে লেখাপড়া করার পর বেকার হয়ে যায়, তখন দেখেন কাম কাজ পায় না, তখন একটা দলে টাইনে নেওয়া যায়, তাকে পিস্তল হাতে দেয়। তা আমি মনে করি পিস্তল হাতে না দিয়া তাদেরকে, যদি বাংলাদেশে এখনও যদি এই আপনার রেস্টুরেন্ট ব্যবসাটা বিশ্বের বুকে তুলে ধরে, এখন পয়সা কত আসে বাংলাদেশে, এটা বাংলাদেশ এই ব্যাংকে বলতে পারবো, আমি বলতে পারবো না, তবে আমি মনে করি দ্বিগুণ আসবে। খাবার ব্যবসা পৃথিবীতে কিছু চলুক বা না চলুক, মানুষ কালাম খায়। আমি একজন কাপড়ের ব্যবসায়ী, আমার বস্ত্র যখন মানুষ আনন্দ থাকে, খুশিতে থাকে, তখন বস্ত্র কিনি, তাই না? এই জিনিসগুলো দেখা গেছে, যেমন আমাদের এক্সচেঞ্জ বাংলাদেশের ওই যে টাকা পাঠানোর, মনে করেন লক্ষ লক্ষ লোক বিভিন্ন দেশের মানুষের টাকা পাঠায়, এই এক্সচেঞ্জ একটা লাইসেন্স করতে হইলো, কমসে কম আমার মতো মানুষ টাকা থাকলো, আমি পারতেছি না। এইগুলো যদি সরকারিভাবে একটু কূটনীতিকভাবে চালচলন চালায়, যদি অ্যাম্বাসি একটু হেল্প করে, তাহলে টাকার অভাব পড়বে না। এই দেশে টাকা আছে, আমার জানো আমার বন্ধু বান্ধবের কাছে মিলিয়ন ট্রিলিয়ন রিয়েল আছে, তারা কাজে লাগাইতে পারে না। আমাদের একটা সমিতি চাই, NRBB আমরা করছি। তো এখন সরকারিভাবে যদি একটু উদ্যোগ নেয়, আমাদের কী চাও, বাংলাদেশ ছোটো চোখে দেখতে চায়,
তা আমি মনে করি আমাদের বাংলাদেশের শ্রমিকদের অনেক মেধা, অনেক দক্ষতা আছে। আমি বলতে পারি বিশ্বের যে কোনো শ্রমিকের সাথে আমরা চ্যালেঞ্জ করতে পারবো, দক্ষ দেওয়া এবং কাজে দেখাতে পারবো। তো কাজে আমরা কি করি, একটা জানা নাই উনা নাই, এই যে একটা ট্রেনিং সেন্টার করছে এখন, যারা 5,000 টাকা পাস করায় দেখ, এতে আরও হরানি হইতেছে, মানুষ ধোকা হইতেছে। এখন যদি ওই লোকগুলারে যদি শিক্ষা ভালোভাবে দিতে দেওয়া, বিদেশে পাঠাইতো বিভিন্ন জেলায় জেলায়, এখন যেমন আমরা আমাদের রাজনৈতিক দলগুলো দেখছি বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় বাদ নাই যে তারা সংগঠনগুলো না করতেছে, তাঁতি দল, ওই দল, সেই দল, দলের সমস্যা নেই। এরকম করে যদি, 1 মিনিট আমি সময় নেব, যদি এই ধরনের করে যে আমাদের শ্রমিকদেরকে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেওয়া হইতো, যেমন আজকে মুক্তিযোদ্ধাদের নাম বিক্রি করে আমরা বহুত মেশি খাইতেছি। এখন যদি পরবাসীদের তো যদি এই ধরনের কিছু দিত, পারমিশন দিত যে তোমরা বিভিন্ন দেশে যাবা, কীভাবে যাবে, তোমার দক্ষতাটা কি, কাজ শিক্ষা এয়ারপোর্ট থেকে যাও, আনলে একজন শ্রমিক আমি বিদেশে দেবো না। আর মহিলা কর্মীর ব্যাপারে আমি এটার বিরোধ করি। দীর্ঘদিন আমি 20 বছর কাতারে, আগে মহিলা কোনো কামের লোক যায় নাই, খাদ্দামা জানে, আরবিতে খাদ্দামা বলে আর কি, কাজের লোক দেয়নি। আমি মনে করি নারী শ্রমিক আমাদের কাতারের মতো দেশে প্রয়োজন নেই। হ্যাঁ, যদি পাঠাইতে হয় আপনি নার্স পাঠান, আপনি বিভিন্ন ক্লিনিকে পাঠান, বিভিন্ন ব্যাংকে পাঠান, বিভিন্ন বিমানের অনেক কাজে আছে, অফিস আদালতে, হ্যাঁ। এখন যে একটা হাউস মহিলা পাঠান, ওনারা জানে না ভাষা, জানে না কিছু। দেখা গেছে ওই যে বাইরে কিছুক্ষণ বললো যে একটা লোক যখন আনবে, সে রাস্তায় কাঁদতেছে, তাকে আমি আনলাম বিপদ। ওই দেশে কানুনভাবে, আইনগতভাবে এটা গেলাম, শুধু এম্বাসির দোষ না, ওই দেশে কানুনই আপনি ধরা। তো যাই হোক, একজন স্কাইপে আসছি আপনার কাছে, কাতার থেকেই আছে। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি কাতার থেকে মোহাম্মদ শিহাব বলছিলাম। জি জি ভাই বলেন, আপনার কাতারের 2 জন আছেন অতিথি। জি, বাসার ভাইয়াকে আমি চিনি, উনি হয়তো আমাকে চেনেন না। যাই হোক, বাসার ভাইকে অনেক ধন্যবাদ, উনি প্রবাসী মুখ অনুষ্ঠানে উপস্থিত আছেন। আসলে আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের বিমানের যে বিলম্বটা হয়, বিশেষ করে কাতার থেকে যখন ছাড়ার সময় প্লেনটা আসলে সঠিক সময়ে ছাড়া হয় না। আর বিষয় হচ্ছে এখানে ফ্রি ভিসা যে নামে যে আসলে অসৎ উপায়ে যেসব লোকজন ভিসা বিক্রি করতেছে, যে আসলে বেকারত্ব দিন দিন বেড়ে চলছে। আমরা দেশ থেকে দেখা যাচ্ছে অনার্স কমপ্লিট করে আসার পরে এখানে ভালো জব পাচ্ছি না। ইন্ডিয়া হয়তো বা ফিলিপাইন, অন্যান্য দেশে ভালো জব করতেছে, কিন্তু আমরা আসলে এই সুবিধা থেকে বঞ্চিত। তাই সেক্ষেত্রে আমরা সরকারের কাছে আকুল আবেদন যে আমরা যারা এখানে পড়ালেখা করে আসছি, যে যতটুকু সম্ভব আসলে যেন ভালো একটা জব করতে পারি, সেই সুযোগ সুবিধা আমাদের তৈরি করে দেয় এম্বাসি থেকে, এবং দক্ষ জনবল যেন পাঠায়, সেদিক দিয়ে নজর রাখার জন্য আকুল আবেদন। জি ধন্যবাদ ভাইয়া। জি ধন্যবাদ আপনাকে। জি, আপনি এটা কি যুক্ত করবেন? জি, আপনি আমি ওই যে আমার ভাই, কাতার ভাই, আমার যে ধন্যবাদ জানানো, আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের গোড়া যদি ভালো হইতো তাহলে ফলগুলো ওখানে যায় ভালো হইতো। আমি যখন কাতার যাই তখন ওই দেশে 6টা ফ্লাইট ছিল, এখন আমার মনে হয় 100-এর ঊর্ধ্বে, 100-এরও বেশি আছে। আমার মনে হয় আরও কিছু, আমি একবার শুনছি 77 ফ্লাইটের জন্য তারা বুকিং করছে। আমি একদিন আমার বিমান ম্যানেজারের সাথে ওখানে কথা বললাম, বলতেছে যে ভাই, বিমান দাবিলে লাভজনক ব্যবসা না, এটা বলে দেশে ড্যামারেজ দেয়। এই কথাটা আজও সত্য না। আমরা কেন 6টা বিমান নিয়ে বসে থাকবো? 6টার ভিতরে একটা নষ্ট, আমি জানি 5টা বিমান চলে, তারও সেম টাইম মতো চলে না। যদি এই বিমান যদি টাইমটা ঠিক থাকতো, এটা তো লাভজনক ব্যবসা। এখন ওরা যদি শত কিনে, ঠিক আছে, আমাদের গরিব দোষ, আমি মেনে নিলাম, তারপর আমাদের 50টা বিমান হওয়া উচিত ছিল। তাই এখন আমাদের গোড়া ঠিক থাকতে হবে। যদি সরকার যদি ঠিক মতন এই নজরদারিতে করে, আশা করি বিমান ভালো, বিমান আর বেমান থাকবে না। জি, দুবাই থেকে একজন আছেন দর্শক। জি, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। হ্যালো, আমি বলতেছি দুবাই থেকে। জি জি বলুন। আমিও বলবো এটা, দেখেন অনেকদিন ধরে হয়ে গেছে, বাংলাদেশের বিষয়টা বন্ধ হয়ে গেছে, কি এটা খোলার কোনো চান্স আছে বা খুলবে? আমরা যেটা সর্বশেষ দেখলাম, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের একটি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সেই বৈঠকে তারা পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে তারা শ্রমিক নেবে। আমরা এইটুকুই জানি, যেহেতু সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এটা, তো আমরা এটার পরে নিশ্চয়ই আস্থা রাখতে পারি। আমরা দেখি, আমরা অপেক্ষা আছি এই বিষয়টা নিয়ে। আমরা প্রতি অনুষ্ঠানেই আসলে আমরা বলছি, এবং দর্শকরাও জানতে চাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের দরজা কবে খুলবে। আমরা আশায় আছি। জি, আপনি কিছু যুক্ত করুন। যে বিষয়টা বিমানের বলছিল, সেটা হলো বিমানের
যারা দায়িত্বশীল, যাদের মানে গভর্নমেন্ট তাকে পাঠিয়েছে বিমানের কান্ট্রি ম্যানেজার, ঠিক আছে, উনি বিমানের কাজ না করে উনি তো রাজনীতি করে। ওইখানে প্রতিটা অনুষ্ঠানে দেখবেন ওনার ছবি আছে, ATM মুস্তফা, কান্ট্রি ম্যানেজার অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাহলে আমরা কি আশা করব ভালো কিছু? এটাই আপনাকে বলার জন্য থ্যাংক ইউ। এরপরে আমি সরকারের কাছে দাবি জানাবো, আমাদের রক্তমাখা পয়সা কাতার এয়ারওয়েজে নিয়ে যাবে, আমিরাতে নিয়ে যাবে, আমরা চাই না। ঢাকা টু নিউ ইয়র্ক জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা চাই আগের মতো আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি। আমারও যেটা অভিযোগ হচ্ছে যে বাংলাদেশ বিমান যখন আমরা বাংলাদেশ টু লন্ডনে যাই, যখন ওদের সার্ভিস যে ব্যবস্থাটা অত্যন্ত নিম্নমানের, সার্ভিসটা খারাপ, এই জন্য দিনে দিনে কিন্তু বাংলাদেশ বিমান থেকে আস্থা হারিয়ে ফেলতেছে মানুষ এবং অন্যান্য এয়ারলাইন্সের প্রতি ঝুঁকে যাচ্ছে। তো আমাদের উচিত যেটা হচ্ছে এই বাংলাদেশ বিমান যাতে বেইমান না হয়ে আমাদের প্রবাসীদের জন্য কাজ করে। ধন্যবাদ অ্যাডভোকেট দেওয়ান তালহা কিবরিয়া, হাজী বাশার সরকার এবং মামুন হোসেন। আমাদের সময় শেষ। দর্শক, আমাদের অতিথিদের আরও অনেক কথা, আমরা নিশ্চয়ই এই কথাগুলো পরবর্তী সময়ে তাদেরকে দাওয়াত থাকলো, আবারও আসবেন, তারা কথা বলবেন এবং তাদের কথা বলারই প্ল্যাটফর্ম হচ্ছে প্রবাসী মুখ অনুষ্ঠানে। এবং সকল প্রবাসীদেরকে আমন্ত্রণ, এই আপনারা যখন দেশে আসবেন আমাদের সাথে যোগাযোগ করুন এবং এই প্ল্যাটফর্মে এসে আপনাদের কথা বলুন। দর্শক, আজ এ পর্যন্তই। অনেক আমরা বক্তব্য শুনলাম, আমরা শেষ করব। শেষ করার আগে প্রবাস থেকে আমরা কিছু প্রতিবেদন দেখতে দেখতে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। সম্প্রতি হয়ে গেল শিল্পী ডক্টর চঞ্চল খানের একক সঙ্গীত সন্ধ্যা। রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইমরানের বাসভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। কেনিয়ার নাইরোবি থেকে দেশে যাবার পথে আবুধাবিতে যাত্রাবিরতি করেছিলেন তিনি। এ সঙ্গীত সন্ধ্যায় শিল্পীর পরিবেশন দর্শকের হৃদয় স্পর্শ করে, মুগ্ধতার আবেশ ছড়ায় শ্রোতাদের মনে। শিল্পীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান, প্রবাসী কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল ও শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর হাবিবুল হক খন্দকার। এ সময় রাষ্ট্রদূত পত্নী জাকিয়া হাসানাত ইমরান সহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের মতো নানা আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া উৎসব হয়েছে কুয়েতে। স্থানীয় একটি অডিটোরিয়ামে গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত SM আবুল কালাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার বাবু দেবাকর দেওয়ানজি। দূতাবাসের কাউন্সিলর আব্দুল লতিফ খান এবং পরিষদের প্রধান উপদেষ্টা সত্যরঞ্জন সরকার ও সাধারণ সম্পাদক তপন কুমার পাইক সহ অন্যরা এতে বক্তব্য রাখেন। পরে সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অন্যদিকে উন্মোচন করা হয় একটি স্মরণিকা। পরিচিতি সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ ওমান মাত্রা শাখা নবনির্বাচিত কমিটি। অনুষ্ঠানে তারিকুল ইসলামকে সভাপতি এবং সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে 101 সদস্যের মাত্রা শাখা ঘোষণা করা হয়। এবং সোহেল ভাই অক্লান্ত পরিশ্রমে আজ মাত্রা কমিটি গঠিত হয়। বক্তৃতায় আসছেন আজিবা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ভাই। আসলে মাত্রা শাখার যারা আছে, আসলে আমার হচ্ছে এরা অনেক কাছের মানুষ। মাস্কেটের একটি হোটেলে অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নাসির উদ্দিন। মামুনের ইজ্জতের বিনিময়ে যাদের অক্লান্ত পরিশ্রমে এই বাংলাদেশ আমরা পেয়েছি, চেষ্টা করেছি প্রবাসী ভাইদেরকে আমরা বিনোদন দেওয়ার জন্য। বিশেষ অতিথি ছিলেন ওমান কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। সুসংগঠিত মাত্রা শাখা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আনন্দের দিনে আমরা আরেকটি আনন্দ আজকে পেয়েছি আমরা মাদ্রাসার এই শুভ দিনে। বক্তব্য রাখেন হাজী শাহাবুদ্দিন, আব্দুল মান্নান, তালুকদার রোকন উদ্দিন, সোহেল রানা, আবুল খায়ের, মোহাম্মদ হোসেন সহ অন্যরা।
শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কলেজের শিক্ষার্থী জুসান আব্দুল্লাহ বাবর ও আফরিন সারা শহীদের পরিচালনায় এবং অধ্যক্ষ মীর আনিসুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান। আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, সেটা যত ধরনের আমাদের যে কৃষ্টি এবং ইতিহাসকে আমাদের এই ছাত্রদের মধ্যে আপনারা জানানোর চেষ্টা করবেন। আমরা প্রতি বছরই এই ধরনের জাতীয় অনুষ্ঠানগুলি করে থাকি। এর উদ্দেশ্য হলো যে আমরা আমাদের দেশের যে সংস্কৃতি, স্বাধীনতা এবং জাতীয় দিবস এইগুলো সম্পর্কে যেন আমরা ওয়াকিবহাল থাকতে পারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা, তাদের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করছি। মহান বিজয় দিবসের উপর গুরুত্ব আরোপ করে বাংলা ও ইংরেজিতে বক্তব্য রাখেন কলেজের ছাত্রী আনিকা তাবাসসুম ও সামিরা সুলতানা। কবিতা আবৃত্তি করেন আঞ্জিমা সুলতানা। Both of these countries became independent in December 1971. বঙ্গবন্ধুর জন্ম বাংলাদেশের মানচিত্রের জন্ম। যাদের রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় দিবস পেয়েছি, সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের বিজয় দিবসে আমাদের ইতিহাসের দিক থেকে শুরু করে বিভ্রান্তিকর অবস্থাগুলি থেকে কাটিয়ে ওঠার জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে। শুধু ব্যতীত যেমন নদী টেকে না, স্বাধীনতা ব্যতীত তেমনই জাতি কখনো বাঁচিতে পারে না। The 16th of December 1971 is a red letter day in our national history. বাংলাদেশ সরকারের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় আমাদের মহান মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার পরিজনেরা বীরের বেশে বাংলাদেশে বেঁচে থাকবেন। এবারের মহান বিজয় দিবসে এমনটাই একান্তর প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা। বাংলাদেশ স্কুল, আবুধাবি থেকে মোহাম্মদ মোর্শেদ আলম, বাংলা ভিশন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থীরা। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অভিভাবকরা দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। পদ্মা নদীর ভাঙনে নিঃস্ব মানুষের পাশে দাঁড়াতে সংবাদ সম্মেলন করেছে ইতালির ভেনিসের প্রবাসী শরীয়তপুরবাসী। ভাঙন রোধে সংবাদ সম্মেলনে বেড়িবাঁধ আন্দোলনের প্রবর্তক সেলিম দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শাহজাহান কবির ইদ্রিস হাওলাদার, হাসান ইমাম, রফিকুল ইসলাম সৈয়াল, মফিজ শেখ, সৈয়দ কামরুল সারওয়ার, মোসলে উদ্দিন রাসেল ব্যাপারী, আবু তাহের খান, আক্তার হোসেন ব্যাপারী, নুরুল আমিন হাওলাদার, প্রধান বক্তা ইরফান সৈয়াল, বিশেষ বক্তা গোলাম মোস্তফা কালু, আল মামুন, সোহানুর রহমান উজ্জ্বল, বাবুল হোসেন রতন ব্যাপারী, বেলায়েত মেম্বার সোহেলা আক্তার বিপ্লবী, সেলিনা আক্তার সহ আরো অনেকে। যদি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ না নেওয়া হয়, এটা কোনো ব্যক্তিবর্গের কাজ নয়, এটা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে, তাহলে আমাদের এই শরীয়তপুর বাংলাদেশের মানচিত্র থেকে রক্ষা করা যাবে। জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে বিনীত অনুরোধ, এই ভেনিস থেকে এই মেহনত মানুষের যে হাজারি, গরিব মানুষের যে হাজারি বন্ধে আপনি আমাদের স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করে দিন। ভাঙনের কবলে শরীয়তপুর জেলার 4 উপজেলার শত শত পরিবার। জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বসতবাড়ি, বাজার, দোকানঘর ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রবাসী শরীয়তপুরবাসী।